বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। বিষয়টি হলো কিভাবে গবেষণা নিবন্ধ তৈরি করতে হয়। তাই সকল ছাত্রছাত্রীদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। গবেষণা নিবন্ধ তৈরি করতে গেলে প্রথমে শিরোনামপত্র দিতে হবে। অর্থাৎ শিরোনামপত্রে কি থাকবে না, সেখানে আমরা যে বিষয়টি নিয়ে গবেষণা করব সেই বিষয়টির একটা হেডলাইন দিতে হবে। তারপরে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম এবং সেমিস্টার কোন পত্র এবং তত্ত্বাবধায়ককে এবং শিক্ষার্থীর রোল, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি ইত্যাদি সেখানে থাকবে। এবং দ্বিতীয় যে বিষয়টি আসবো সেটা হচ্ছে প্রকল্পের পদ্ধতি। অর্থাৎ আমরা যে গবেষণা নিবন্ধটা করছি, যে প্রকল্পটা করছি, সেই পদ্ধতিগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। অর্থাৎ সেখানে কোন পদ্ধতি, প্রথমে আমরা সারসংক্ষেপ, প্রাককথন, উদ্দেশ্য, ভূমিকা কিভাবে বিন্যস্ত করেছি বিষয়গুলোকে, এবং আমরা সহায়ক উপাদানের জন্য কোন বইগুলো ব্যবহার করেছি। এছাড়া আমরা যদি বানান বিধি, কোন বানান বিধি আমরা অনুসরণ করেছি, কিংবা যদি আমরা টাইপ ফরম্যাটে করি সেটা টাইপটা সেটা কোন ইউনিক সফটওয়্যার ব্যবহার করেছি বা কত ফন্ট আমরা নিয়েছি, সেইগুলো কিন্তু দিতে হবে। এবং তারপরে চলে আসব মুখবন্ধ। মুখবন্ধে এখানে আমরা যে বিষয়টি নিয়ে গবেষণা করছি সেই বিষয়টি সম্পর্কে দু একটা কথা, এবং এই বিষয়টি নির্বাচনে বা এই বিষয়টি নিয়ে কাজ করতে, গবেষণা করতে কারা কারা সহযোগিতা করেছে তাদের প্রতি একটা কৃতজ্ঞতা স্বীকার কিন্তু এই মুখবন্ধে করতে হবে। এবং তারপরে চলে আসবে সূচিপত্রে আমাদের যে বিষয়গুলো থাকবে সেগুলো বাম দিকে হচ্ছে সেগুলোকে সাজাতে হবে এবং ডান দিকে হচ্ছে পৃষ্ঠা সংখ্যা দিতে হবে। হ্যাঁ, তারপরে আমরা সূচিপত্র অনুযায়ী যেভাবে সূচিপত্রে সাজানো থাকবে সেইভাবে আমাদের বিষয়গুলোকে বিন্যস্ত করতে হবে। তো এখানে আমরা প্রথমে দিয়েছি যে এই সারসংক্ষেপ, অর্থাৎ যে বিষয়টা নিয়ে কাজ করব তার একটা সংক্ষিপ্ত ধারণা দিতে হবে, এবং সেই বিষয়টা সম্পর্কে আগে যে কাজ হয়েছে কিনা বা সেই বিষয়ের নিয়ে কোনো সাহিত্যিক বা কোনো সমালোচক আগে কি মন্তব্য করেছে সেইগুলো হচ্ছে এই প্রাক কথন অংশে কিন্তু থাকবে। এবং আমরা যে বিষয়টা নেব বা নিয়েছি সেই বিষয়ের উদ্দেশ্যটা কি, অর্থাৎ আমরা কি দেখাতে চাইছি আমার এই গবেষণা নিবন্ধের মধ্য দিয়ে আমরা আসলে কি দেখাতে চাইছি সেটা দিতে হবে। এবং তারপরে হচ্ছে ভূমিকা দিতে হবে, অর্থাৎ যে বিষয়টা নিয়ে কাজ করছি তার একটা পটভূমি বা প্রেক্ষাপট সেখানে কিন্তু দিতে হবে। এবং তারপরে আমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, যে যতগুলো পারবে অধ্যায় সেখানে দেবে, এবং সেই অধ্যায় অনুযায়ী অধ্যায়ের যে শিরোনাম থাকবে সেই রকম সেই বিষয়গুলোকে আলোচনা করতে হবে। এবং অধ্যায়ের যখন দেওয়া শেষ হবে তখন দিতে হবে উপসংহার অর্থাৎ সমাপ্তি, আমাদের বিষয়টাকে যে আমরা সমাপ্তি করছি কিভাবে সেটা কিন্তু দিতে হবে। এবং এখানে বলে রাখা ভালো, এবারে কিন্তু আরো যে দুটো গুরুত্বপূর্ণ জিনিস থাকলো সেটা হচ্ছে তথ্যসূত্র এবং গ্রন্থপঞ্জি। তথ্যসূত্রটা ব্যবহারের ক্ষেত্রে বলে রাখি, যখন আমরা আহ, বিশেষ করে উপসংহারের আগে পর্যন্ত আমরা যে অধ্যায়ে যদি কোনো কোটেশন ব্যবহার করি, মানে কোনো লেখক বা কোনো কবিতার লাইন বা কোনো লেখকের কোনো উপন্যাসের লাইন, গল্পের লাইন, সেগুলো আমরা যে অধ্যায়ের অর্থাৎ যে অধ্যায়ে দেব সেই অধ্যায়ের শেষে কিন্তু সেখানে কিন্তু তথ্যসূত্রটা দিতে হবে। এবং একদম শেষে, উপসংহারের শেষে গিয়ে আমাদের কিন্তু গ্রন্থপঞ্জি দিতে হবে। এবং গ্রন্থপঞ্জির ক্ষেত্রে সেখানে আকর গ্রন্থ মানে যে মূল টেক্সট আমরা গবেষণার ক্ষেত্রে ব্যবহার করছি সেই মূল টেক্সটগুলো হচ্ছে আকর গ্রন্থপঞ্জিতে থাকবে। আর তারপরে সহায়ক গ্রন্থপঞ্জি মানে যে বইগুলো সহায়ক ভূমিকা গ্রহণ করেছে সেগুলোকে সহায়ক গ্রন্থপঞ্জিতে তালিকাভুক্ত করতে হবে। এবং পত্রপত্রিকা, বিভিন্ন বিষয়কে নিয়ে এখন বর্তমানে অনেক পত্রপত্রিকা থাকে, তো সেই পত্রপত্রিকার একটা তালিকা দিতে হবে। এবং তারপরে দিতে হবে আর্কাইভাল ও বৈদ্যুতিন তথ্য। মানে এখন যদি আমরা ইউটিউব থেকে কিছু নিয়ে থাকি কিংবা যদি আমরা গুগল থেকে কিছু সংগ্রহ করি, তাহলে সেই গুগলের লিঙ্কটা এবং তার সঙ্গে সঙ্গে ওই গুগল যে লিঙ্ক বা ইউটিউবের যে লিঙ্ক, ওখানে যে তারিখে আমরা দেখেছি সেই তারিখটাও কিন্তু দিয়ে দিতে হবে। হুম, তো এই গেল মোটামুটি বিষয়। আর একটা বিষয় হচ্ছে এই যে গ্রন্থপঞ্জি বা তথ্যসূত্র দেওয়ার ক্ষেত্রে
আমাদের মাথায় রাখতে হবে প্রথমে কিন্তু দিতে হবে যে ধরো কোনো একটা বই, সেই বইয়ের প্রথমে দিতে হবে পদবি, কমা, তারপরে লেখকের নাম, কমা, তারপরে বইটার যে নাম, কমা, তারপরে প্রকাশকের নাম, তারপরে যেখান থেকে বইটা প্রকাশ হয়েছে সেই প্রকাশ স্থান এবং প্রথম প্রকাশ, এইভাবে কিন্তু দিতে হবে। আর যদি কেউ মনে করে যে নাম দিয়ে করব, যে প্রথমে পদবি নয় নাম দিয়ে করব, সেক্ষেত্রে কিন্তু যখন আমরা কোনো গ্রন্থপুঞ্জি তালিকা করব, সেক্ষেত্রে ধরো আমরা 10টা বই আমাদের গ্রন্থপুঞ্জিতে আসবে, সেখানে সেই বইগুলোর কিন্তু তাদের যে নামের যে প্রথম অক্ষর মানে অ, আ, ক, খ, এইভাবে যেভাবে ব্যঞ্জন বর্ণগুলো আমাদের সাজানো থাকে সেইভাবে কিন্তু নামের প্রথম অক্ষর দিয়ে কিন্তু সাজাতে হবে। যদি আমরা আহ, মানে নাম নাম দিয়ে করি, নাম দিয়ে মানে ধরো রবীন্দ্রনাথ ঠাকুর, যদি ঠাকুর রবীন্দ্রনাথ দিয়ে করি তাহলে এই আলফাবেটিক্যালি মেনটেন করার দরকার নেই। কিন্তু যদি আমরা ধরো রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে নাম ভূদেব চৌধুরী, এইভাবে যদি নাম দিয়ে করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু যতগুলো রেফারেন্স হিসেবে বই আসবে তার যে আলফাবেট অনুযায়ী কিন্তু আমাদের সাজাতে হবে। এবারে আমরা একটা নমুনা দেখে নেব, যে আমি একটা এখানে গবেষণাপত্র দিয়েছি, সেটা ছাত্রছাত্রীদের বোঝার জন্য সুবিধা হবে। চলে আসছি আমরা সেই বিষয়টা। প্রথম পত্র যে শিরোনাম পত্র বলেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিরোনামটা হচ্ছে প্রেম মনস্তত্ত্বের দর্পণে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস। এটা স্নাতক বা স্নাতকোত্তর যে মানে ক্লাসে হবে। যদি স্নাতক হয় স্নাতক শুধু লিখবে, স্নাতকোত্তর হলে স্নাতকোত্তর, যে কোনো একটাই, দুটো লেখার দরকার নেই। এবং তারপরে হচ্ছে কলেজের নাম বা বিশ্ববিদ্যালয়ের নাম, যদি কলেজ হয় কলেজের নাম বা বিশ্ববিদ্যালয়ের নাম, দুটো দুটো কিন্তু হবে না। এবং তারপরে উপস্থাপিকা যে করবে তার নাম, সেমিস্টার যদি থাকে সে কত নম্বর সেমিস্টার, এবং পত্র যদি থাকে বিশেষ কোনো পত্র তাহলে সেই পত্রের নাম দিতে হবে। এবং সেই শিক্ষার্থীর নিবন্ধীকরণ সংখ্যা অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বর, বর্ষ, তারপরে রোল নম্বর, এবং যে শ্রদ্ধেয় অধ্যাপকের কাছে যে শিক্ষার্থী কাজ করবে, গবেষণার কাজটা যে শিক্ষক মহাশয়ের কাছে করবে তার নামটা দিতে হবে, এবং নিশ্চয়ই বিভাগটা বাংলা হবে, এবং তারপরে হচ্ছে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের নাম দিতে হবে। শেষে যদি কলেজের ক্ষেত্রে বিশেষ করে সেখানে কলেজের যদি হয় সেই কলেজটা যে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সেই বিশ্ববিদ্যালয়ের নাম দিতে হবে, বিশ্ববিদ্যালয়ের পারলে একটা লোগো দিতে হবে এবং শিক্ষাবর্ষ দিতে হবে। এটা হচ্ছে শিরোনাম পত্র। এবং এরপরে চলে যাচ্ছি প্রকল্পের পদ্ধতি। প্রকল্পের পদ্ধতিতে আমরা দেখব যে এখানে দেওয়া আছে প্রকল্পপত্র সম্পূর্ণ করার ক্ষেত্রে আমাদের কতগুলি পদ্ধতিগত দিক অবলম্বন করতে হয়। প্রেম মনস্তত্ত্বের দর্পণে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস উক্ত শিরোনামাঙ্কিত প্রকল্পের অভিসন্দর্ভটি সঠিকভাবে সুসম্পন্ন করার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করা হয়েছে। কি কি পদ্ধতি অনুসরণ করা হয়েছে সেগুলো এখানে একটা তালিকা করে দেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে সারসংক্ষেপ, প্রাককথন, উদ্দেশ্য, ভূমিকা, মূল আলোচনা, উপসংহার, গ্রন্থপঞ্জি, এই 7টি ভাগে প্রদত্ত প্রকল্প পত্রটিকে বিন্যস্ত করা হয়েছে। এছাড়া তথ্যগত সাহায্যের জন্য প্রথম পর্যায়ে প্রাথমিক উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলি ব্যবহার করা হয়েছে। সহায়ক উপাদানের জন্য বিভিন্ন সহায়ক গ্রন্থ হিসেবে বিভিন্ন সমালোচনামূলক গ্রন্থ, পত্রপত্রিকা এবং বৈদ্যুতিন তথ্য ব্যবহার করা হয়েছে। প্রদত্ত প্রকল্পে প্রকল্প অভিসন্দর্ভে বাংলা অকাদেমি বানান বিধানবিধি অনুসৃত করা হয়েছে। সমগ্র প্রকল্প অভিসন্দর্ভ পত্রটি ইউনিকোড সফটওয়্যার ও কালপুরুষ 14 ফন্টে টাইপ করা হয়েছে। এবং গ্রন্থপঞ্জি নির্মাণের ক্ষেত্রে এমএলএ হ্যান্ডবুকের মান্য পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এরপরে আমরা চলে আসবো মুখ্যবন্ধ। মুখ্যবন্ধে আমরা বলেছি যে যে বিষয়টা নিয়ে কাজ করব তার সম্পর্কে দু এক কথা, এবং সেই এই বিষয়ে নির্বাচনের ক্ষেত্রে বা এই বিষয়ে কাজ করার ক্ষেত্রে যে সমস্ত মাস্টার মশাই কিংবা অন্যরা যারা সহযোগিতা করেছে তাদের প্রতি একটা কৃতজ্ঞতা জ্ঞাপন কিন্তু এখানে করতে হবে। এখানে দেওয়া আছে যে প্রেম ব্যাপারটি সাহিত্যের সূচনা লগ্ন থেকে যুক্ত, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রেমের স্বরূপ পাল্টে গেছে। কালিদাস তার মেঘদূত কাব্যে প্রেমের সঙ্গে কল্যাণ ও মঙ্গলের সম্পর্ক স্থাপন করেছেন, আর রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমকে অনন্ত ও অসীমের সঙ্গে তুলনা করেছে, যার সাক্ষ্য রয়েছে শেষের কবিতা উপন্যাসে। আমার অভিসন্দর্ভ প্রেম মনস্তত্ত্বের দর্পণে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস, এটি তৈরি করতে আমার মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের শ্রদ্ধেয় অধ্যাপকদের কাছ থেকে সাহায্য পেয়েছি। এছাড়া আমার
মহাবিদ্যালয়ের গ্রন্থাগারিকদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এছাড়া আরো অন্যান্য অনেক নাম ধাম আসবে, সেগুলো এখানে দিতে হবে। দিয়ে এবারে ডান দিকে শিক্ষার্থীর নাম, বিভাগ এবং কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু দিতে হবে। এরপরে চলে আসি সূচিপত্র। এখানে দেখতে পাচ্ছেন সূচিপত্রটা। প্রথমে হচ্ছে এই বিষয় অর্থাৎ পৃষ্ঠা। বিষয়গুলোর মধ্যে যে সারসংক্ষেপ, প্রাককথন, উদ্দেশ্য, ভূমিকা, তারপরে প্রথম অধ্যায় রবীন্দ্র সাহিত্যে প্রেম ভাবনা, দ্বিতীয় অধ্যায় শেষের কবিতা উপন্যাসে প্রেম মনস্তত্ত্ব, উপসংহার, গ্রন্থপঞ্জি, গ্রন্থপঞ্জির মধ্যে আকর গ্রন্থ এবং সহায়ক গ্রন্থ, পত্রপত্রিকা পঞ্জি, আর্কাইভাল ও বৈদ্যুতিক তথ্য। এখানে ডান দিকে পৃষ্ঠা সংখ্যা থাকবে, পৃষ্ঠা সংখ্যা যার যেরকম হবে। হ্যাঁ, এখানে এক দু পাতা আছে বলে এক দু পাতা করতে হবে এরকম কোনো কথা নেই। যার যত পৃষ্ঠা হবে সে ওই ডান দিকে পৃষ্ঠা সংখ্যা দিয়ে দেবে। এবারে আমরা চলে আসছি যে সারসংক্ষেপে। সারসংক্ষেপটা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে শুরু হচ্ছে এইভাবে। প্রাক আধুনিক যুগে আরাকান রাজসভার অন্যতম কবি সৈয়দ আলাওল তার পদ্মাবতী কাব্যে বলেছেন, প্রেম বিনে ভাব নাই, ভাব বিনে রস, ত্রিভুবনে যাহা দেখি প্রেম হতে বশ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে কবির নাম, কবি যে নাম তার জন্ম মৃত্যু দিয়ে দিতে হবে, 1861 থেকে 1941। শেষের কবিতা 1929 সালে প্রকাশিত উপন্যাসে অন্যতম বিষয় প্রেম ভাবনা। বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর সর্বদা অসীম অনন্ত প্রেমের পূজারী হলেও এখানে সংসার চৌহদ্দির মধ্যে আবদ্ধ প্রেম ও অসীম মুক্ত অনুভূতির প্রেম দুইয়ের চমৎকার মেলবন্ধন ঘটিয়েছে। প্রেমকে যে সর্বদা বিবাহের মধ্যে শেষ হতে হবে এমন কথা নেই। অমিত ও লাবণ্যের মধ্যে যে বিচ্ছেদ হবে তা উপন্যাসের প্রথম থেকে বর্তমান 17টি পরিচ্ছেদে সমাপ্ত। এই উপন্যাসে সপ্তম পরিচ্ছেদে বিবাহের প্রস্তাব দিলেও লাবণ্য এ বিষয়ে সংশয় ছিল। আসলে অমিত তার কল্পনার জগতের সঙ্গে লাবণ্যকে খুঁজে পেতে চায়, কিন্তু লাবণ্য বুঝেছে অমিতের কল্পনার ঘোর কেটে গেলে বাস্তবের মাটিতে পা রাখবে, তখন কল্পনার স্বপ্ন ঘুচে যাবে। তাই লাবণ্য অমিতকে অমৃত করে পাওয়ার আশায় অমিতের পরিবর্তে শোভনলালকে বিয়ে করে। অন্যদিকে অমিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কেটি মিত্রের সঙ্গে। আলোচ্য উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর দেখাতে চেয়েছেন শিক্ষা, রুচিগত মিল বিবাহ কিংবা সুখী দাম্পত্যের একমাত্র চাবিকাঠি নয়, নায়ক নায়িকার পরিণত মনও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। উপন্যাসের পরিণতিতে খণ্ড ও অখণ্ড প্রেমের সার্থক সমন্বয় সাধন হয়েছে। এটা গেল সারসংক্ষেপ। এর পরের চলে আসি পূর্বকথা। পূর্বকথাতে আমরা দেখতে পাবো যে কি আছে এখানে না, বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাগীতি বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধন সঙ্গীত হলেও তা প্রেম বর্জিত নয়। চর্যার 28 সংখ্যক গানে সবর সবরই দাম্পত্য প্রেম উল্লেখযোগ্য। এছাড়া মধ্যযুগের কবি বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধাকৃষ্ণের প্রেম, মুকুন্দরাম চক্রবর্তীর অভয়ামঙ্গল কাব্যে কালকেতু ফুল্লনার প্রেম কিংবা ধনপতি সদাগর ও খুল্লনার প্রেম খুবই উল্লেখযোগ্য। এছাড়া মনসামঙ্গল কাব্যে বেহুলা লক্ষিন্দরের প্রেম, ধর্মমঙ্গল কাব্যে কর্ণসেন ও রঞ্জাবতী কিংবা লাউসেন ও কলিঙ্গা কিংবা লক্ষিয়াডোম ও কালুডেমের প্রেমের চিত্র খুবই উল্লেখযোগ্য। আরাকান রাজসভার কবি দৌলত কাজীর লোরচন্দ্রাণী বা সতী ময়নামতি কাব্যে রত্নসেন লোরকের সঙ্গে ময়নামতি ও চন্দ্রাণীর প্রেম অবিস্মরণীয়। অন্যদিকে দৌলত কাজীর পদ্মাবতী কাব্যে রত্নসেন ও পদ্মাবতী ও নাগমতির প্রেম উল্লেখযোগ্য। ভক্তের সঙ্গে ভগবানের প্রেম দেখা যায় বৈষ্ণব শাক্ত পদাবলীতে। ময়মনসিংহ গীতিকায় মৌহা পালায় মৌহা ও নদ্দার চাঁদ, চন্দ্রাবতী পালায় চন্দ্রাবতীর সঙ্গে জয়ানন্দের প্রেম অবিস্মরণীয়। শুধু প্রাক আধুনিক পর্বে নয়, আধুনিক যুগের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 1838 থেকে 1994 অধিকাংশ উপন্যাসের বিষয় প্রেম। তবে অবৈধ প্রেম তিনি মেনে নিতে পারেননি, তাই তার বিষবৃক্ষ 1884 উপন্যাসে কুন্দ নন্দিনীকে বিষ খাইয়ে ও কৃষ্ণকান্তের উইল 1878 উপন্যাসে রোহিণীকে গুলি করে মেরে ফেলেছেন। লেখকের রাজসিংহ 1882 উপন্যাসে রাজসিংহ চঞ্চল কুমারী, মানিকলাল ও নির্মল কুমারী প্রেম উল্লেখযোগ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী, চিত্রা প্রভৃতি কাব্যে এবং রাজা, চিত্রাঙ্গতা প্রভৃতি নাটকে অসীম অনন্ত প্রেমের কথা বলা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি 1903, ঘরে বাইরে 1916, চতুরঙ্গ 1916
প্রভৃতি উপন্যাসে প্রেমের যে স্রোত প্রবাহিত হয়েছিল তা শেষের কবিতা উপন্যাসে এসে পরিণতি লাভ করে। এরপরে আমরা চলে যাব এই নিবন্ধের উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য হচ্ছে এখানে দেওয়া আছে, রবীন্দ্র সাহিত্যে প্রেমের দুই রূপ, যথা একদিকে দেহাশ্রয়ী জৈববৃত্তি ও অন্যদিকে অসীম অনন্তের অনুসন্ধান। রবীন্দ্রনাথের সুরদাসের প্রার্থনা কবিতায় সুরদাস প্রথমে দেহাশ্রিত প্রেম, পরে দেহাতীত প্রেমে পৌঁছে গেছে। রাজা 1910 নাটকের রানী সুরঞ্জনা দেহাশ্রিত থেকে দেহাতীত প্রেমে উত্তরণ ঘটেছে। রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসে বিনোদিনী, চতুরঙ্গ উপন্যাসে দামিনী কিংবা ঘরে বাইরে উপন্যাসে বিমলার প্রেম কামনার ঘোর থেকে বেরিয়ে অসীম অনন্তলোকে যাত্রা করেছে। রবীন্দ্রনাথের মতে, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, তোমার মাঝে আমার প্রকাশ তাই এত মধুর। চতুরঙ্গ উপন্যাসে বিমলার মধ্যে প্রথম সীমা অসীমের ধারণা আধ্যাত্মিক মাত্রা লাভ করেছে। পরবর্তীকালে ঘরে বাইরে উপন্যাসে সীমা অসীমের তত্ত্ব স্পষ্ট নয়, তবে শেষের কবিতা উপন্যাসের প্রেমের দুই রূপের চিত্র বেশ পরিস্ফুট। লাবণ্য ছিল সসীম রূপ আর অমিত ছিল প্রেমের অসীমতার পূজারী। তাই শেষ পর্যন্ত অমিত ও লাবণ্যের বিবাহের মধ্যে দৈহিক মিলন ঘটেনি, যেমন ঘটেনি দামিনী ও শচীশের এবং কুমুদিনী ও মধুসূদনের। আলোচ্য উপন্যাসে সংসার সীমায় সংকুচিত প্রেম ও তার অসীম মুক্ত অনুভূতির পরস্পর দ্বন্দ্বময় সংকটের দর্শন পরিশোধিত সমাধান রূপ লাভ করেছে এই উপন্যাসে। এরপরে চলে আসবো আমরা ভূমিকা উপন্যাসের, অর্থাৎ আমাদের যে গবেষণার যে বিষয়বস্তু তার যে ভূমিকাতে চলে আসব। ভূমিকাতে কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই না। বাংলা কথা সাহিত্যের ধারায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে যে প্রেমের সূচনা হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যে তা পূর্ণতা লাভ করেছে। এই ধারায় শেষের কবিতা উপন্যাসকে অবশ্যই প্রেমের উপন্যাস বলা যেতে পারে। 70 বছর বয়সে এসে সমকালীন আর্থ সামাজিক প্রেক্ষাপটে অতি আধুনিক তরুণ তরুণীর মনের ভিতরে প্রবেশ করেছে। নারীর দুই রূপ, মানসী ও মানবী। মানবী রূপটি বাস্তব সাধারণ, আর মানসী রূপটি প্রেমিকের কল্পনায় গড়া অসাধারণ রূপ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিবাহের পর সাংসারিক জগতের মালিন্য লেগে কল্পনার আবরণটি ঘুচে যেতে পারে। এই আশঙ্কায় আলোচ্য উপন্যাসের নায়িকা লাবণ্য অমিতকে বিয়ে না করে শোভনলালকে বিয়ে করে। লাবণ্য মন্ত্রবদ্ধ ঘরকন্যার বাঁধনে অমিতকে বাঁধতে চায়নি। উপন্যাসের শেষ অধ্যায়ে অমিতের সঙ্গ আসঙ্গ, নীড় ও আকাশ, প্রেমতত্ত্বে মন্ত্রবদ্ধ ঘরকন্যার ভালোবাসা এবং প্রকৃত অর্থে ভালোবাসার মধ্যে পার্থক্য দেখানো হয়েছে। অমিতের ভাষায়, যে ভালোবাসা ব্যাপ্তভাবে আকাশে মুক্ত থাকে, অন্তরের মধ্যে সে দেয় সঙ্গ। যে ভালোবাসা বিশেষভাবে প্রতিদিনের সব কিছুতে যুক্ত হয়ে থাকে, সংসারে সে দেয় আসঙ্গ। একদিন আমার সমস্ত ডানা মেলে পেয়েছিলুম আমার ওড়ার আকাশ, আজ আমি পেয়েছি আমার ছোট্ট বাসা, ডানা গুটিয়ে বসেছি, কিন্তু আমার আকাশও রইল। এরপরে চলে আসি, আমরা এখানে দুটি অধ্যায় করেছি, অন্যরা ছাত্রছাত্রীরা চাইলে আরও তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় করতে পারে। আমরা প্রথম অধ্যায় দেখব। এখানে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে রবীন্দ্র সাহিত্যে প্রেম ভাবনা। এখানে কি আছে একটু দেখে নিই। রবীন্দ্র সাহিত্যে প্রেম ভাবনা সম্পর্কে কি বলা হয়েছে না। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম কখনো মর্তভূমির ধূলি দ্বারা কলঙ্কিত নয়। তিনি নরনারীর প্রেমকে অনন্ত অসীমের মধ্যে কল্পনা করেছে। উপনিষদে বিশ্বাসী রবীন্দ্রনাথও মনে করতেন, নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম। ভূমি নয় ভূমার মধ্যে রয়েছে প্রেমের সার্থকতা। দৈহিক কামনা বাসনার মধ্যে যে প্রেম তা চিরন্তন নয়। সুরদাসের প্রার্থনা, মেঘদূত, উর্বশী, দুই নারী, চিত্রা প্রভৃতি কবিতায় যার স্বাক্ষর রয়েছে। সীমার মধ্যে যাকে পাওয়া যায় তা ক্ষণিকের, আর অসীমের মধ্যে যাকে পাওয়া যায় তার মধ্যে রয়েছে চরম আনন্দ। রবীন্দ্রনাথের রাজা, ফাল্গুনী, রক্তকরবী, চিত্রাঙ্গদা, মুক্তধারা প্রভৃতি নাটকে মুক্ত প্রেমের জয়গান করা হয়েছে। রাজা নাটকে রানী সুরঞ্জনা রাজাকে দৈহিক কামনা বাসনার মধ্যে পেয়েছিল, তাই রাজাকে পায়নি। তবে দাসী সুরঙ্গ আমার কাছে রাজা ধরা দেয়, কারণ দাসী কামনাহীন দৃষ্টিতে রাজার কাছে নিজেকে ধরা দিয়েছে। রানীর মন থেকে যখন কামনা মুক্ত হয়, তখন রাজা তার কাছে শুধু সুন্দর নয়, অনুপম হয়ে উঠল। এবার আসি রবীন্দ্রনাথের উপন্যাসে। রবীন্দ্রনাথের রাজশ্রী উপন্যাসে অহিংস পূজার সঙ্গে হিংস শক্তি পূজার বিরোধিতার তত্ত্বকে কেন্দ্র করে কাহিনী নির্মিত।
পারিবারিক গণ্ডির মধ্যে নারীর যৌন জীবনের নানান দিক ফুটে উঠেছে চোখের বালি উপন্যাসে। এই উপন্যাসে অন্যতম চরিত্র বিনোদিনী, তার চরিত্রের কি নোট প্রেমাকাঙ্ক্ষা। তবে চোখের বালি বিনোদিনী শেষ পর্যন্ত চোখের মণি হয়ে উঠেছে। কামনার বশে খানিকটা যৌবনের অহংকারে মহেন্দ্রকে গাধা বটের ন্যায় ঘুরিয়েছে, তবে তার ভোগ বাসনা শেষ পর্যন্ত ভোগ ও বৈরাগ্যে পরিণত হয়েছে। বিনোদিনীর মধ্যে নারীর দুই রূপ, উর্বশী ও কল্যাণী রূপ বর্তমান, যার পরবর্তীকালে দুই বোন উপন্যাসে নারীকে প্রেয়সী ও মাতা দুই রূপ বর্তমান। রবীন্দ্রনাথ ঠাকুরের অপর একটি গুরুত্বপূর্ণ উপন্যাস হলো চতুরঙ্গ। উপন্যাসের শচীশের আধ্যাত্মিক সাধনা রূপ বা স্বরূপ থাকলেও উপন্যাসের মূল আকর্ষণ দামিনীর প্রেম। রবীন্দ্রনাথের শেষ দিকের উপন্যাসগুলির মধ্যে প্রেমের ক্ষেত্রে সীমা ও অসীমের যে দ্বন্দ্ব রূপলাভ করেছে তার সূত্রপাত চতুরঙ্গ উপন্যাস থেকে। শচীশের প্রতি দামিনীর প্রেম শেষ পর্যন্ত অসীমা অভিসারী, কিন্তু জীবনের পরিপূর্ণ সার্থকতার জন্যে এই অসীম অভিমুখী প্রেমের সীমায়ত বাস্তব রূপায়ণ চাই। তাই শ্রীবিলাসের প্রেমকে স্বীকার করার ভিতর দিয়ে প্রেমের ক্ষেত্রেও সীমা অসীমের মিলন সাধিত হয়। এই উপন্যাসে সীমা অসীমের মিলনের অস্ফুট তত্ত্ব বাস্তব জীবনযাত্রা চিত্রের ভিতর দিয়ে রূপায়িত হয়েছে শেষের কবিতা উপন্যাসে। সেখানেও লাবণ্য অসীমাভিমুখী প্রেমকে স্বীকার করে নিয়ে শোভনলালের নীড়েই আশ্রয় খুঁজছে। রবীন্দ্রনাথের অপর একটি উপন্যাস হলো ঘরে বাইরে, যেখানে দেশ সেবা ও স্বাদেশিকতার পাশাপাশি দাম্পত্য প্রেম সম্পর্কে একটি বিশেষ তত্ত্ব প্রকাশিত হয়েছে। প্রথম দিকে নিখিলেশের প্রেম ছিল সীমাস্পর্শ শূন্য অসীমা অভিমুখী। তখন যান্ত্রিকভাবে সে আদর্শকে জীবনের ওপর আরোপ করতে চেষ্টা করেছে। পরে গভীর বেদনার মধ্য দিয়ে সে বুঝেছে প্রেমের ক্ষেত্রেও সীমার ভিতর দিয়েই অসীমের উপলব্ধি সম্ভব। উপন্যাসের শেষ দিকে সীমাকে স্বীকার করে নিয়ে অসীমের উপলব্ধির জন্য তার প্রয়াস দেখানো হয়েছে, যদিও উপলব্ধির পরিপূর্ণ আনন্দ থেকে সে বঞ্চিত থেকে গেছে, কারণ লগ্ন তখন অতিক্রান্ত। চতুরঙ্গ ও শেষের কবিতা উপন্যাসে সীমা অসীমের মিলনের যে তত্ত্ব প্রকাশিত হয়েছে তারই প্রতিফলন দেখা যায় নিখিলেশের উপলব্ধিতে। চতুরঙ্গ ও শেষের কবিতা উপন্যাসে সীমা ও অসীম এই দুটি রূপের আধার হিসেবে দুটি পাত্রের উল্লেখ আছে। দামিনী প্রেমের স্বরূপ উপলব্ধি করেছে শচীশ ও শ্রীবিলাস এই দুটি পাত্রের দ্বিমুখী দ্বন্দ্বে। শেষের কবিতায় লাবণ্য অমিতের উপলব্ধির জন্য উভয় ক্ষেত্রেই দুটি করে পাত্রপাত্রীর প্রয়োজন হয়েছে। নিখিলেশের ক্ষেত্রে কিন্তু প্রেমের স্বরূপ উপলব্ধিতে পাত্র একটি, বিমলা, এবং উপলব্ধির সবটুকু সমাধা হয়েছে দাম্পত্য জীবনের মধ্যে। এরপরে আমরা চলে আসি দ্বিতীয় অধ্যায়, শেষের কবিতা উপন্যাসে প্রেম মনস্তত্ত্ব। শেষের কবিতার মূল আখ্যান অমিত ও লাবণ্যের রোমান্টিক প্রেমানুভব নিয়ে গঠিত। এই উপন্যাসে প্রথম প্রেমের দ্বৈতরূপে সীমা অসীমের ধারণা আধ্যাত্মিক ব্যঞ্জনায় স্পষ্ট রূপ লাভ করেছে। লাবণ্য ছিল ভালোবাসার সসীম রূপের ধারক, অন্যদিকে অমিত ছিল প্রেমের অসীমতার পূজারী। এরা পরস্পরের কাছ থেকে প্রেমের অন্য রূপের মহিমা উপলব্ধি করেছে। লাবণ্য অমিতের উদ্দেশ্যে অসীম প্রেম নিবেদন করে বলেছে, তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্যমর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। কিন্তু সঙ্গে সঙ্গে জীবনের প্রাত্যহিকতার চাহিদা মেটাতে রক্ষার তাগিদে অর্থাৎ সসীম প্রেমের প্রেরণায় শোভনলালের প্রেমকে স্বীকার করে নিয়েছে। অন্যদিকে অমিত লাবণ্যের স্মৃতির মধ্যে প্রেমের পূজা মূর্তির সন্ধান পেয়েছে, কিন্তু পরিবর্তনশীল বাস্তব জগতের প্রেমও সে পেতে চেয়েছে কেতকীকে বিয়ে করে। এই কথাই অমিত তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জ্যোতিশঙ্করকে বলেছে। এখানে একটা কোটেশন ব্যবহার করা হয়েছে, যে ভালোবাসা ব্যাপ্তভাবে আকাশ মুক্ত থাকে সে দেয় সঙ্গ, যে ভালোবাসা বিশেষভাবে প্রতিদিনের সবকিছুকে যুক্ত হয়ে থাকে সে দেয় আসঙ্গ, দুটোই আমি চাই। এখানে ছোট করে দুই দেওয়া আছে, তার মানে হচ্ছে এখানে এই কোটেশনটা হচ্ছে 2 নম্বর কোটেশন। আমাদের যে নিবন্ধটা রয়েছে এর মধ্যে এটা হচ্ছে 2 নম্বর কোটেশন। এভাবে আমরা প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু ধরো প্রত্যেকটা অধ্যায়ে আমরা 2 কি 3টে কোটেশন ব্যবহার করেছি, সেই অধ্যায়ের শেষে কিন্তু আমাদের তথ্যসূত্র দিতে হবে। আমি এখানে তথ্যসূত্রটা একেবারে শেষে দিয়েছি, শেষেও দেওয়া যেতে পারে, আবার প্রত্যেকটা অধ্যায়ের শেষেও কিন্তু তথ্যসূত্র দেওয়া যেতে পারে। আর তথ্যসূত্র দেওয়ার নিয়ম গ্রন্থপঞ্জি যেভাবে বলেছিলাম সেই একই নিয়ম কিন্তু তথ্যসূত্র দিতে হবে। কেতকী হয় অমিতের ঘোড়ায় তোলা জল, তাতে
পত্তহিকে তৃষ্ণা মিটবে আর লাবণ্য সে ঘরে আনবার নয়, সে রইল দিঘি অমিতের মন তাতে সাঁতার দেবে। এবারে তথ্যসূত্র দেওয়া হয়েছে, দুটো আমরা ব্যবহার করেছি এখানে। এক নম্বর হচ্ছে এই যে ঠাকুর রবীন্দ্রনাথ শেষের কবিতা বিশ্বভারতী কলিকাতা, যেভাবে বলেছিলাম আমরা, প্রথমে পদবী, তারপরে নাম, তারপরে উপন্যাসের নাম, তারপরে প্রকাশক, তারপরে স্থান, এবং তারপরে এই তথ্যসূত্র দেওয়ার ক্ষেত্রে যেটা গ্রন্থপঞ্জিতে না দিলেও হবে, তথ্যসূত্রতে কিন্তু আর একটা জিনিস দিতে হবে, পৃষ্ঠা সংখ্যা। অর্থাৎ যে বইয়ের থেকে আমরা কোটেশনটা দিচ্ছি সেই বইয়ের কত নম্বর পৃষ্ঠাতে এই কোটেশনটা রয়েছে সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। এবং দ্বিতীয় কোটেশনটাও আমরা ঠিক একই রকম ভাবে কিন্তু এখানে দিয়েছি। এবারে চলে আসি উপসংহার। শেষের কবিতা উপন্যাসে প্রেমের যে মুক্তি রবীন্দ্রনাথ ঘটালেন তা রবীন্দ্র ঘরানার নতুন নয়। মিলনের চেয়ে বিরহ, বিরহে আর বাস্তব সান্নিধ্যের চেয়ে ভাবের মিলনের যে রোমান্টিক আকর্ষণ তা মানসীর যুগ থেকে চলে আসছে। হৃদয় আকাশে থাক না জাগিয়া দেহহীন তব জ্যোতি, কবি এতেই পরিতৃপ্ত। কালিদাসের মেঘদূত কাব্যে কবিচিত্ত নিত্যকালের অতর্স্পর্শ বিরহ বই আনে, কে দিয়েছে হেন সাপ কেন ব্যবধান। শেষের কবিতায় রবীন্দ্রনাথ তার এই মনোভঙ্গিকে প্রসারিত করে মানসাশ্রয়ী মুক্ত প্রেমের সঙ্গে শরীরী ভালোবাসাকেও স্বীকৃতি জানিয়েছেন। পুরানো সুরের সঙ্গে একটি নতুন সুর এতে যুক্ত হয়েছে। অমিতের জীবনে স্ত্রী রূপে কেতকী ও মানসী রূপে লাবণ্য দুজনেই সত্য। একজন প্রতিদিনের বিশ্রামের নীড়, অন্যজন চিরদিনের মানস বিহারের আকাশ, দুইয়েরই তার প্রয়োজন। এখানে 3 নম্বর কোটেশন আমরা ব্যবহার করেছি, কিন্তু টোটালটা আমরা এখানে নিবন্ধে এটা তথ্যসূত্র 3 করেছি, কিন্তু এটাকে আলাদাভাবেও এখানে 1 করা যায়, যেহেতু একটা আলাদা অধ্যায় সেক্ষেত্রে এটা 1 করা যেতে পারে। এখানেও আমরা ঠিক আগের মতো নিয়মে দিয়েছি। এবারে গ্রন্থপঞ্জি দিয়েছি। আকর গ্রন্থ অর্থাৎ মূল টেক্সট এখানে একটাই মাত্র নিয়েছি। এখানে কিভাবে আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন, ওই আগের মতো নিয়মে আমরা দিয়েছি। সহায়ক গ্রন্থপঞ্জি হিসেবে এখানে আমরা প্রথমে পদবী দিয়েছি, তারপরে নাম, তারপরে ওই বইটার নাম, প্রকাশক, তারপরে স্থান এবং প্রথম প্রকাশ, এইভাবে কিন্তু আমরা সবগুলো দিয়েছি। পত্রপত্রিকা পঞ্জিও এখানে দিয়েছি। আর্কাইভাল বৈদ্যুতিন তথ্য দেখতে পাচ্ছেন, এগুলো কতগুলো লিঙ্ক, সেখানে আমরা একটাতে তারিখ দিয়েছি। এভাবে সবগুলোতেই কিন্তু যে ডেটে আমরা ওই লিঙ্কটা বা গুগল থেকে যেটা সংগ্রহ করব সেটা কিন্তু যেদিনকে দেখব সেদিনের ডেটটা কিন্তু কাছে কিন্তু দিয়ে দিতে হবে। তো এইভাবে একটা গবেষণা নিবন্ধ মোটামুটি তৈরি করতে হবে। আশা করি এতে ছাত্রছাত্রীদের অনেকটা উপকৃত হবে।